আমি কি শ্রমিক না? আরে আমি তো বেতন পাই 1,70,000। এটা আগে জানছেন কোন সময়? বোঝা যায় এমপি হল আগে এমন ফাইন্ডেন যে এগুলি একটা বোঝা যায় এরা সব আমরা দলে ডাল করে নিতেছে। ভারী সভ্য না। আমি রাজনীতি করতাম, আমি কোনোদিন জানছি না এমপি হলতে যে অত টাকা বেতন পায়। আমি রাজনীতি করছি এত বছর, আপনি জিজ্ঞাসা আমার এলাকার যারা রাজনীতি করে কয়জন লোকে জানতো এমপি সাহেব বেতন পায়? সারা বাংলাদেশের মানুষ জানে না। এর মানে কিভাবে আমরা অন্ধকারে রেখে এরা কাটিং কাটিং করে যেতেছে। মাত্র 3 মাস হয়েছে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি। কেমনে পাইলাম? আগে কি পাইছে না? না এবারই দেওয়া আরম্ভ করছে। গেলা কইলাই না করে পয়সা এটা তাল কিটা ধরেননি। আগে আমার আম্মায় মানুষ মেহমান আইলে করো যাইবার সময় কইতো তোমার বুলালা কই গো। এই সময় আমি ধরেন একটু খেলাত গেছি গা, হয় তোমার বলা কিছু আনতে আসছি না, মিষ্টি নাও 100 টাকা সালামি বা ফুলাটারে দিয়ে খাইলি কোনে। আর আম্মা কিতা করতে মনে করেন ইতিহা কিতা করবো বা আম্মা রেখে তাই নিয়ে শাড়ি আর দিতা না দেখা ওটা পরে দিমুনে। আর আমার মার চাল ধরছে এমপি বলছে না না সামনে পরে দিমুনে বলছে। নেত্রী শেখ হাসিনা যে টেকা দে এটা শাড়ি রেখিয়া পরে দিমুনে গো লাগলে দিমুনে। কিন্তু এটা তো মা, বিপদে বললে মাই দেখবো। কিন্তু তুমি তো মা না গো, তুমি লাগে দুষ্ট গো। তুমি পুরা খাইবার লেগে ইচ্ছা আমারে হইতো না তুমি। যাই হোক আমি আর এমপি না থাকলো খাম চাই নিতেছি পয়সা। আপনারা বাকি জীবন শান্তি পাইয়া যাইবা। আর এমপি বেশি দিন তখন উচিত না। আমার 12 কেজি ওজন কমছে। মানছে আমার আগে কইছেন এমপি লেভেলে বিরাট আরাম, খালি খসি মুরগি খাওয়ান যায়। আমি দেখি খসি মুরগি মানছে ছায়া খাওয়াইতো, আমি তো সময় দিতে পারি না। এরপরেও নয় শাড়ি আইছে এই বাড়ি তো প্রধানমন্ত্রী শাড়ি পাঠাইছেন। আগে জীবনে উনছেন কোন ঈদ শাড়ি কেউ বুঝছে? এরা নিজেরা বাটে 50-60 বাজ্যা হয়। আরে উনি মানবতাবাদী চেয়ারম্যান, কি পরিমাণ শাড়ি বেচতেছেন, যা আসলে শেখ হাসিনার শাড়ি তার বাবে বেলে পাঠাইছেন। এইবার আমি পাইলাম 700 শাড়ি আর পাইছি কিছু লুঙ্গি। আমি ফেসবুকে লেখা দিছি 700 শাড়ি উনি পাইছি। এখন দেখা যায় মানুষে কয়েকটা দিয়ে 30 বছরে জানলাম না শাড়ি দেয়। ওটা শাড়ি তো আনছি না নি আইনা মানুষের বাচ্চা কইছি যে তোমরা বাচ্চা লাও দীক্ষা ওটা যারা আমার দেখতে পারে না এরা গাড়ি ভোট করে হয় 400 শাড়ির মধ্যে 2টা লাগছে ব্যারিস্টারের বন্ধুর বউরে। আল্লাহর কসম আমি বড় চিনি। আর এমন ভাবে নিউজ করে বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার যোগাযোগ আছে। ওটা শাড়ি দিয়া এবার আমি সিদ্ধান্ত নিয়েছি নেত্রীরা কইবো আর শাড়ি দিয়ে না লুঙ্গি দেব। এই শাড়ি দিয়ে আমার অত যন্ত্রণা যেহেতু সে খালি লুঙ্গি আর মুখিদা কই আপনারা এমন বিপদ আছে আমি এমনি জানি। এরপরে আমার সাথে যারা থাকে, আমার যখন ভাই নাই বোন নাই, আমার বাপ নাই মা নাই, কেউ দেশ নাই, আমার চাচাও নাই শাস্ত্র ভাইও নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই যে এখানে সাদাবাজি করতো ক্ষমতা দেখাইতো। যারা আছে এরা লেগে আরেক বেডেন্টের বুড়াবুড়ি এরা আমার লেগে কাজ করছে। ওকে এমন তাল ধরছে আমার সাথে যারা আসিল খান কাজ করছিল এরা বোঝা যায় কুমারী পূজার মতো কুমারী কিরকম আগে আমি জানতাম না। কুমারী পূজার পেলে যে কুমারী হয় তার বেলে আর বিয়া হয় না। তা আমার ওকে যে তাল ধরছে আমার সাথে যারা কাম করছিল এরা কুমারীর তাল ধরবো যে এরা আর খাইতে আসতো না, কন্ট্রাক্টরে নিতে আসতো না, বাজারও চলতে আসতো না। এরা কিছু লোক আইসে সারা দেশ থেকে কেমনে আমার বুলাইনে নষ্ট করিয়া ইটা হয় না হয় ব্যারিস্টার সুমনের কাছের লোক। ওটা কাছের লোক তো আমার সোনাঘাট মাধবপুরের সবুজ আছো অবধি আপনি কাছের লোক না। যাই আপনারা দুঃখের কথা হইয়া লম্বা করতাম না। তবে একটা কথা মনে রাখুন, যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায়। আরে আমি সেই এমপি যে ঘাম দিয়ে গোসল করতে শিখছে, আমি ইতিহাস বদলাই স্যার আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য। আমি আমার সভাপতি, আমার খুব কাছের মানুষ, সাধারণ সম্পাদক যারা এখানে আছেন, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন। আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন।
সোনারঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা চিটাগাং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সিলেট থেকে আসছেন। আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না, তবে আর বেশি দিন না, আমার একটা বছর সময় দেন, দেখেন আমি এই সোনারঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি। আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আমি। আর আরেকটা বিষয় হলো গিয়া, সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইব, আপনারা যারা সিলেট চিটাগাং থেকে আইসেন একটু দেখে যান, কারণ ফুরি বিয়া দিবার লেগে বেউসি যাবে আর কদিন পরে। কারণ আমি এইভাবে রেডি করতেছি, আর আমরাও দেখবেন একটা ফুলা বিয়া করে গেলে আপনারা আফসোস করবা যে সোনারঘাটের একটা ফুলানি বা মাধবপুর একটা ফুলানি বিয়া করানো যায়। আর আমি 2 লক্ষ চারা লই আইতাছি, যে গরম পড়ছে ভাইসা মরার মতো অবস্থা হয়ে গেছি। এরপরে আপনার কারেন্ট থাকে না, কারেন্টের লাগে প্রতিদিন ডেইলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা গালি আমার মা বাপ লইয়া, যে তোমার ভোট দিতাম না, কারেন্ট থাকে না। আমি সকালবেলা হচ্ছে আম্মার সাথে আর মাতি না, কারণ অত গাইল মা বাপ তিল্লা গাইল লিলে মার সামনে সাথে সামনে মাথায়। এরপর জাতীয় সমস্যা, 11 মে ঘর বিদ্যুৎ অপারেশন চালাই দিছি, মনে করছি আমরা দিব বিদ্যুৎ। আমরা বিদ্যুৎ খালি উৎপাদন করছি 60 জাতীয় গ্রিডাই এক ঠাই লই গেছি, হয়তো আমরা বাচ্চাই দেবো সবরে। ওকে আমি সোনারঘাট মাধবপুরের লেগে কইলে শ্রীমঙ্গলে হয়তো না, এখন রাষ্ট্র তো দেখে তার লেগে সব এলাকা, আমি তো দেখি আমার খালি মাধবপুর সোনারঘাট, আর রাষ্ট্রের কাছে তো আমি অসহায়। এরপরে আমার এরা কথা দিছে যে বৃষ্টিটা পড়লই লোডশেডিংটা কমে যাবে, কিন্তু কিতা করবো আমি আল্লাহর রাস্তায়, আপনারা সোনারঘাটবাসী যারা আছেন, আমি অসহায়, আপনারা জানি অনেক কষ্ট করতেছেন। আমি এমপি হিসাবে আমি অনেক অসহায়, বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে। কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি না, আমি চেষ্টা করে যেতেছি। আমি আপনার আমার লেগে দোয়া করবা, যদি বাচ্চা থাকি আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো। আর আপনাদের 26-এর আইনের যে বিষয়টা, এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, এটাকে চ্যালেঞ্জ করিয়া এটাকে কোনো একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা, এটা আমি চেষ্টা করব। এটা এমপি হিসাবে না, এটা ব্যারিস্টার হিসাবে। আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের। আর যদি বেতন বন্ধ থাকে স্টাফদের, এই মৃত্যুঞ্জয় চা বাগান দেওয়ন্দি, যদি লালচান নোয়াপাড়া যদি বন্ধ থাকে, আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন। আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন। প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়ে বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই, তাদের লিজ বাতিল করা হোক। তারা লিজ নিয়ে চালাইতেছে, আর বাপ নেয় মালিক, চালায় লিজ লইয়া সরকারের কাছ থেকে, আর বাপ নেয় মালিক। আপনারা অ্যাপ্লিকেশন দিবেন, আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই, এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ, স্টাফ মাইরা শেষ করব, আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইব। এ তো শেষ না, আরো আছে। যদি দেখা যায় এটা কাম না হয়, আপনারা যারা বেতন নতুন ভাই না, আপনারা একখানে আইবা, তাই যে কোম্পানি বানাইছেন, কোম্পানি বিলুপ্তির লেগে হাইকোর্টে একটা আবেদন করা যায় যে এই কোম্পানি বিলুপ্তির লেগে লাগতো না এই আজাদ। সুতরাং আমার কাছে তো ওষুধ আছে 3-4 জাতের, হোমিওপ্যাথি, এলোপ্যাথিক, আবার একটা আছে কবিরাজি, তিনটার মধ্যে অপনিজিও আছে। যেটা লাগে আমি এটা দিতাম পারবো, আপনারা আশা করি আমার সাথে তাই কই। আমি আমার কিছু সময় দিন, আমি চেষ্টা করবো আপনাদের। আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, যারা আদিবাসী আছেন, যারা কর্মচারীরা আছেন, তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। যদি আমি বেঁচে না থাকি, এই এমপি পদটা যদি 5 বছরে কমপ্লিট করতে না পারি, আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য। আর যদি বেঁচে থাকি, মনে রাখেন চা বাগানের শ্রমিকদের, বিশেষ করে যার মা নাই, যার বাবা নাই,
মনে রাখেন বাবা মা যান নাই তার ব্যারিস্টার সুমন আছে, আমি গার্জিয়ান হিসেবে আপনাদের জন্য থাকবো। এই কথা বলে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে এটা এটাও এই যে গ্র্যাচুইটি যেটা এইটাও আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, কিসেতে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে। এইটা আমি আপনাদের সাথে বসে যেটা করা যায় করব। আপনারা আপনারা টিম একদিন আইনগতভাবে আমার সাথে বসবেন, আমি বসবো। আপনাদের কাছে আবারও দোয়া জননেত্রী শেখ হাসিনার জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। যদি উনি বেঁচে থাকেন তাহলে আমাদের মতো কিছু মানুষ কিছু কাজ করতে পারবে বলে আমার একটা ধারণা, আমার একটা বিশ্বাস। এই দোয়া ও শুভেচ্ছা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।